সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় বিপিএল এ অর্জন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই আকরাম খান, পরিচালক বিসিবি এবং উপদেষ্টা চিটাগং ভাইকিংস। মাঝখানে আছেন মুস্তফা মামুন, উপসম্পাদক কালের কণ্ঠ এবং ক্রীড়া বিশ্লেষক। ওই প্রান্তে আছেন খালেদ মাসুদ, পাইলট, ম্যানেজার ও সহকারী কোচ, পাশাপাশি চ্যাম্পিয়ন দল, এবারে চ্যাম্পিয়ন দলেরও একজন কর্মকর্তা বলতে হবে, সহকারী কোচ এর সঙ্গে আছে। তাকে আমি অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আমাদের এখানে উনি উপস্থিত হয়েছেন একটা চ্যাম্পিয়ন দলের ইয়ে হিসাবে। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। পৌষের শুরুতে এই রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ, তাপমাত্রা আরও কমার পূর্বাভাস। ছুটির দিনে তীব্র শীতের মধ্যেই পৌর নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির। দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত নানা ধরনের ষড়যন্ত্র চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, ষড়যন্ত্রকারীদের সফল হতে দেয়া হবে না। ভুয়া পরিচয় ব্যবহার ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন চলছে, সফল হলে কমবে অপরাধ প্রবণতা, মত সংশ্লিষ্টদের। এবং আমনের বাম্পার ফলন হলেও দাম কম আর ক্রেতার অভাবে বিপাকে কৃষক, সরকারিভাবে কেনা শুরু হলে লোকসান কমবে বলছে কৃষি বিভাগ। এবারে যে আসরটা হয়ে গেল বিপিএল এর, গত দুবারের যে ব্যর্থতা বলে আমরা অভিযোগটা করেছি এবং দুর্নামের যে কথাটা বলেছি, এবার সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিপিএল শুরু হওয়ার আগে কিন্তু আমরা এখানে একটা অনুষ্ঠান করেছিলাম, আপনার সাথে মামুনও ছিল, বাট সেখানে কিন্তু আমাদের বিষয়টা ছিল যে এর আগের দুইবারে আমাদের যে নেগেটিভ জিনিসগুলো ছিল, যেমন আপনার ফরেন প্লেয়ারদের পেমেন্ট, লোকাল প্লেয়ারদের পেমেন্ট, প্লাস আপনার বেটিংয়ের একটা ছিল। বাট আল্লাহর রহমতে আমাদের ক্রিকেট বোর্ডে কিন্তু এবার আমাদের চ্যালেঞ্জ ছিল সেটাই, যেহেতু গত বছর কিন্তু আমাদের বিপিএল হয়নি, এবছরে কিন্তু আমরা দুইটা জিনিসের দিকে বেশি কনসেন্ট্রেট করেছিলাম। যারা একটা হলো যে আমাদের পেমেন্টের ব্যাপারে, তো সেটা জানেন আপনার ফ্র্যাঞ্চাইজগুলোর থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার ব্যাংক গ্যারান্টি কিন্তু আগে নিয়ে ফেলেছিল, এবং আপনার বেটিংয়ের ব্যাপারে কিন্তু এবার কোনো কথাই ওঠেনি। তো আমার মনে হয় যে, আমি মনে করি যে এটা খুব সফলভাবে টুর্নামেন্ট হয়েছে, এবং গত 2 বছরের যে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল সেটা কিন্তু আমার মনে হয় যে অনেকটা কিন্তু কমে গেছে। এবং আমি আশা করছি যে আপনার এই ধরনের যদি সবাই মেন্টালিটি থাকে, এবং এবার সবচেয়ে বেশি আমি বলতে চাই যে এবার ফ্র্যাঞ্চাইজ যারা এসেছে 2-1 জন ছাড়া কিন্তু সবার কিন্তু মেন্টালিটি ভালো ছিল, এবং দে আর রিয়েলি দে আর স্পোর্টিং ছিলেন সব ক্ষেত্রে। প্লেয়ারদের পেমেন্টের ব্যাপারে, ওদের অ্যাক্টিভিটিস বলেন বা ওদের, তো সব কিছু মিলে আমি মনে করি যে আমার এবার যারা বিপিএল এর গভর্নিং কমিটিতে ছিলেন ওনাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, যেহেতু এত সুন্দরভাবে ওনারা টুর্নামেন্টটা করেছেন। এবং তার সাথে সাথে বাংলাদেশ অনেকগুলা ইয়াং প্লেয়ার পেয়েছে টি-20, কারণ আপনি জানেন বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে ইদানিং গত 2-3 বছর চমৎকার পারফরমেন্স করছে, বাট টেস্ট এবং টি-20তে কিন্তু আমাদের ওই ছন্দটা আমরা ফিরে পাচ্ছিলাম না। তো এবার বিপিএল আমি দেখেছি অনেকটা প্লেয়ারদের, যারা আমরা এটা নিয়ে পরে আসবো। উনি যেটা বলেছেন যে মোটামুটি গত দুইবারের যে ব্যর্থতাটা ছিল, এবার বিপিএল এর সবচেয়ে বড় জিনিস ছিল একটা বেটিং এর কথা ছিল, আর ফ্র্যাঞ্চাইজগুলোর দলগুলো টাকা পেমেন্ট না করার, এবং এই কারণে বিসিবি বিপাকে পড়েছিল। আপনার মতামতটা কি? না, পার্টিকুলারলি এই যে দুটা ইস্যু আসলে যেটা হয় গতবারের প্রেক্ষিতে, গত দুইবারের অভিজ্ঞতা আসলে এটা নিয়ে বেশি আমাদের ভাবনা ছিল। একটা হচ্ছে টি-20 ক্রিকেট, এবং স্পেশালি এই যে ফ্র্যাঞ্চাইজি বেস ক্রিকেটগুলো, কিন্তু এটা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই কিন্তু এটাতে মানে ফিক্সিংয়ের একটা প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। তো সেই জায়গায় আমাদের বড় চ্যালেঞ্জ ছিল যেন এটা এবার না হয়। এখন ঘটনা হচ্ছে, আমি আজকে ঠিক যেভাবে বলতে পারছি যে এটা মানে কোনো ফিক্স ম্যাচ হয় নাই, আমি জানি না, কিন্তু 2 মাস পরে আবিষ্কৃত হবে। এবং এটা আমার কথা না, এটা বিপিএল ফ্র্যাঞ্চাইজি, বিপিএল গভর্নিং কাউন্সিলের যে সচিব, তাকে প্রশ্ন করা হয়েছিল, উনি তখন বলেছেন যে আমরা তো এখন বলতে পারি ফ্রেশ, কিন্তু আমরা তো জানি না ক্রিকেটের বহু ম্যাচ দেখা গেল 1 বছর 2 বছর পরে, বা গতবার যেটা বেরিয়েছিল চিটাগং কিংস এবং ইয়ার ম্যাচটা, ওইটা মিডিয়া সন্দেহ করেছিল, কিন্তু এটা প্রমাণিত হয়েছে কিন্তু কয়েক মাস পরে আকসুর মাধ্যমে। এইবারও একটা দুটো ম্যাচকে নিয়ে সন্দেহ আছে, কিন্তু আমার কাছে তারপরে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে গতবারের চেয়ে অন্য দুইবারের চেয়ে আসলে
এটা অনেক বেটার এবার, মানে সেই অর্থে কিন্তু খুব কম ম্যাচ নিয়ে আমরা যেভাবে শঙ্কিত হ্যাঁ, ছিলাম এখন যেটা হচ্ছে বিসিবি অবশ্যই হ্যাঁ, তার যোগ্যতা প্রমাণ হ্যাঁ, করেছে। এটার কারণ হচ্ছে, কারণও কিন্তু এটাই যে যেহেতু এটা একটা শাস্তি দেওয়া হয়েছিল, ফলে এটা এখানে তো আসলে কি ফিক্সিং এ তো শুধু প্লেয়ারদের দোষ থাকে না, এটা নানানভাবে ইনভলভমেন্ট থাকে এবং ওই ইনভলভমেন্টটা এত বড় থাকে যে অনেক ক্ষেত্রে ওরা ট্র্যাপ করে, প্লেয়ারদের ট্র্যাপ করে। তো ফলে প্লেয়াররা চাইলে যে সবসময় হয় তা না, প্লাস হচ্ছে ফ্র্যাঞ্চাইজির মালিকদের উৎসাহ, যেমন গতবার কিন্তু ফ্র্যাঞ্চাইজির মালিক একজন মালিক তো নিষিদ্ধই হয়েছেন, সো তাদের বিষয় থাকে। সো এবার যেহেতু মালিক নির্বাচনের ক্ষেত্রেও এক ধরনের একটা চেষ্টা করা হয়েছে, ফলে এবং প্লেয়ারদের শাস্তি হয়েছে বলে এই দুটো জিনিস কিন্তু কাজ করেছে। প্লেয়াররাও সতর্ক ছিল, একই সঙ্গে মালিক যারা তারা অনেক বেশি স্পোর্টস মাইন্ডেড বা ওই ব্যাকগ্রাউন্ডে দেখা হয়েছিল, যেটা আগেরবার সেই অর্থে দেখা হয়নি। এবং তখন এইসব কারণে কিন্তু আমরা মিডিয়া তখনই বলছিলাম যে এইসব কারণে হবে, এই দুটো জিনিস এবার কিউর করা হয়েছে। ফলে আমরা এখন পর্যন্ত বলতে পারি অ্যাজ অফ নাও যে এই জিনিসটা খুব একটা ঘটেনি। আর ইয়ের বিষয়ে আপনার আরেকটা যেটা বিষয় হচ্ছে পেমেন্ট। এখন পেমেন্টের বিষয় এইবার যেভাবে করা হয়েছে, এই করাটা আমি মনে করি যে খুবই ভালো হয়েছে, কিন্তু একই সঙ্গে না এটা খুব দুঃখজনক। দুঃখজনক কোন অর্থে দেখেন, আমরা কিন্তু এখন তার অনেক ফ্র্যাঞ্চাইজি মালিকদের আমরা বিশ্বাস করছি না, কিন্তু মানে অতীতের কারণেই করছি না, কিন্তু এইটা যারা ফ্র্যাঞ্চাইজি মালিক এসছেন আমি জানি না যে ধীরে ধীরে তাদের এই ভাবমূর্তিটা কাটিয়ে উঠতে হচ্ছে। ক্রিকেট বোর্ড আপনি দেখেন আমাদের ঢাকায় যে ডোমেস্টিক ক্রিকেট বা পৃথিবীর কোন জায়গায় বোর্ড কিন্তু কোনো গ্যারান্টি নেয় না। ওই ক্লাবগুলা, এটা ইউরোপে বলেন ক্লাবগুলা করে বা আমেরিকা যে ফ্র্যাঞ্চাইজি জায়গায় তাই একটা নিয়ম থাকে, set নিয়ম mark থাকে যে তোমার দিতে হবে, set কিন্তু mark থাকে। বোর্ড এবার এরকম অবিশ্বাসটা এই জায়গায় ছিল যে বোর্ড আগে টাকা নিয়ে রাখছে যে তুমি কোনো ফাঁকি মারতে পারবে না। তার মানে জিনিসটা কিরকম, মানে এই পর্যায়ে কাজেই আমি মনে করি যে এই ফ্র্যাঞ্চাইজি এইবার যারা আসছেন, যেহেতু তাদের আমরা সুনাম আকরাম ভাই কাছ থেকে দেখেছেন, পাইলট ভাই কাছ থেকে দেখেছেন, বা তাদের ব্যাকগ্রাউন্ডের কারণে আমি আশা করি ধীরে ধীরে জিনিসটা তারা এই পর্যায়ে নেবেন যে তাদের প্রতি এই যে বিশ্বাসের ঘাটতি এটা কমে যাবে এবং একসময় জেন্টলম্যান তারা নিজেরাই করবেন এবং ফেয়ারলি করবেন। ফলে এই যে দুটো সন্দেহের জায়গা ছিল মূলত, সেই দুটো সন্দেহের জায়গা কিন্তু আসলে এবার বিপিএল অনেকখানি মুক্ত। কিন্তু চমৎকার। কিন্তু হ্যাঁ। পাইলট আছে বলুক তারপরে। পাইলট ওনারা দুজন যা বললো তার সঙ্গে আপনার কোনো অমত আছে? না, ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে অসাধারণ। আমরা যেটা আশা করছিলাম যে বিপিএল আসলে বেসিক্যালি আমাদের জন্য কিন্তু খুব ভালো একটা ইভেন্ট বাংলাদেশের জন্য। অনেকে হয়তো এটা দ্বিমত করতে পারে, বাট আমি মনে করি যে বর্তমান যুগে প্রেক্ষাপটে বিপিএল এর কোনো বিকল্প নাই। আপনি মার্কেটিং বেসড, আপনি ন্যাশনাল টিমের প্লেয়াররা শুধুমাত্র এক্সপোজারটা পায়, সেকেন্ড গ্রেডের প্লেয়াররা এক্সপোজারটা পায় না। সব কিছু নিয়ে দিয়ে আপনি যদি বিবেচনা করেন আমি বলবো ফ্যান্টাস্টিক ইভেন্ট। বাট এটাকে সুন্দর, খুবই ভালো করেছে বিপিএলকে। প্রথমে থ্যাংক ইউ জানাবো যে বিপিএল যারা গভর্নিং কমিটি ছিলেন, থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর এটা বিপিএল শেষ করছেন। বাট সাথে আপনি যে কোনো সাকসেসের পিছিয়ে কিন্তু ছোটো ছোটো কিন্তু ভুল থাকে, সেই ভুলগুলো যদি আমরা আরও রিকভারি করতে পারি, আমি মনে হয় যে বিপিএল ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট হতে পারে। আইপিএল এর সাথে কোনো অংশেই কোনো কম হতে পারে না। আমি মনে করি যে বাংলাদেশে বিশাল বড় একটা ফিউচার আছে এবং যারা ফ্রাঞ্চাইজি ওনার আছেন তাদেরকে এত ছোট করে ভাবলেও হবে না। অনেক সময় দেখা গেলো বিপিএল থেকে বা বোর্ড থেকে ওনাদেরকে অনেক ছোটভাবে দেখা হয় যে না ওনারা টাকা হয়তো পেমেন্ট করবে না। টাকা পেমেন্ট করবে না কারা? হ্যাঁ, যা টাকা পেমেন্ট করবে না তাদেরকে আপনি নেবেন কেন? আপনি যে মানুষগুলোকে নেবেন অ্যাটলিস্ট ওই ধরনের ট্রাস্ট থাকতে হবে, যে মানুষগুলোকে আপনি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আস্থা থাকতে হবে। ফ্যান্টাস্টিক। আমার কাছে সবকিছু মনে হয় বেসিক্যালি আমি দু একটা জিনিসের ব্যাপারে নোট করছি যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার কাছে মনে হয় যে একটা টিকিটিংটা খুবই ইম্পর্টেন্ট ছিল। পরে আসি, হ্যাঁ টিকিটিং এর এটা পরে আসি। অবশ্যই। আমি বলি আপনি প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলছেন, এইবারের টুর্নামেন্টে আমাদের প্লেয়ারদের পারফরমেন্সটাকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? লোকাল আপনি জানেন আইপিএল এর কিন্তু যখন আইপিএলটা হয় তখন কিন্তু পুরো দেশে কিন্তু ওয়ার্ল্ডে যারা মানে ক্রিকেট খেলে ওদেরকে কিন্তু ফ্রি রাখা হয়, কারণ সব ভালো ভালো প্লেয়ার কিন্তু ওখানে অ্যাভেলেবেল থাকে। বাট আমরা ওই অপরচুনিটিটা পাই না। তারপরে আমাদের এখানে যারা বিদেশি প্লেয়ার এসেছিল অনেকে নামি দামি ওরা করেছে। বাট আমি সত্যি কথা বলতে কি যাদের প্রতি এক্সপেকটেশন ছিল, হ্যাঁ, ওদের থেকে কিন্তু আমি অনেকটাই কিন্তু আপনার নিরাশ হয়েছি যে ওদের থেকে পারফরমেন্স যেভাবে করার ছিল। বাট এর মধ্যে কিন্তু আমরা এই বিপিএল থেকে অনেক ভালো ভালো তরুণ প্লেয়ার পেয়েছি যাদের ফিউচার কিন্তু আমি মনে করি মনে করেন যে কিছু প্লেয়ার আছে যেমন রনি, হি বল রিয়েলি ওয়েল। আপনার টি-20-তে প্রথমবার আসরে এসে সে কিন্তু আপনার এত চমৎকার এত সেন্সিবল বোলিং করবে মানে আপনার চিন্তার বাইরে। এটা নরমালি কিন্তু আপনার বড় আসরে দেখা যায়, আইপিএল এ দেখা যায়, এই ধরনের টুর্নামেন্টে এসে এত হাই র‍্যাঙ্কিং। এবং যেমন আমি ইমরুল কায়েসের কথা বলছি, ওকে কিন্তু আমরা বিবেচনাই করি না, ওকে চিন্তাই করি না যে ওকে নিয়ে আমরা মানে টি-20 খেলাবো, কিন্তু এখানে সে কিন্তু চমৎকার পারফরম্যান্স করেছে। তার মধ্যে যেমন আমাদের তাসকিন ছিল, আমাদের যে সৌম্য ছিল, আপনার বিজয় ছিল, তারপর জিয়া ছিল, যারা রিপুটেশন মানে আপনার টি-20-র জন্য ভালো প্লেয়ার। বাট ওদের থেকে কিন্তু আসলে ওই ধরনের পারফরমেন্স আসেনি। বাট তারপর আমি মনে করি যে আপনার একটা জিনিস ভালো হয়েছে যে আগে কিন্তু আমি যে কথাটা আগে বলেছি যে টি-20 যে ফর্মেটে খেলা, যে ধরনের খেলা উচিত আমরা কিন্তু ওভাবে আগে খেলতাম না। টেস্টে এবং টি-20-তে আমাদের প্রবলেম হতো। বাট এবার কিন্তু আমি কিছু প্লেয়ারদেরকে দেখেছি যারা সিনিয়র প্লেয়ার আছে, বাংলাদেশ টিমে আছে, রেগুলার প্লেয়ার আছে, ওরা কিন্তু দে প্লে রিয়েলি সেন্সিবল। এবং সবচেয়ে বেশি আমি ভালো লেগেছে যে আমি মাশরাফির ক্যাপ্টেন্সি, কারণ আমি একটা জিনিস বলতে পারি, আপনি কাগজে কলমে কিন্তু আপনার কুমিল্লাকে আমি 5-এ রেখেছিলাম, সত্যি কথা ছিল না। বাট
আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার কাগজের কলমে আমি কোনোদিন বিশ্বাস করি না, আমি কিন্তু আপনার মাঠের পারফরমেন্স বিশ্বাস করি। এবং ক্যাপ্টেন্সি কিন্তু আপনি মাশরাফি যে ধরনের ক্যাপ্টেন্সি করেছে, আপনি ওদের কোনো নামী কোনো প্লেয়ারই ছিল না, আপনি আইকন বলতে যেটা icon, বোঝায়। হ্যাঁ ও কিন্তু আপনার পারফরমেন্স করেছে, একটা টিমের জন্য এটা ইম্পর্টেন্ট। এইগুলো সবকিছু মিলে আমার কাছে আমি অনেক এনজয় করেছি, যেহেতু আমি চিরাঙ্গের সাথে ছিলাম, আমার টিম ওরকম ভালো করতে পারেনি, বাট তারপরে আমি মনে করি আমি বেশি আপনার enjoy করার তো খেলাগুলো কথা না, মনে হয় খেলাগুলো আছে। না, আমি তো আফটার অল কিন্তু বাংলাদেশ না, ক্রিকেট তারপরে আমার কাছে হ্যাঁ, কিন্তু একটা অনেক ক্রিকেট বড় কে? বিষয়। এই মামুন, আমাদের দেশের প্লেয়ারদের আসলে আমরা কিভাবে এটাকে মূল্যায়ন করছি যে এবার যে টি-20 আমাদের মূলত তো টি-20 কে সামনে রেখে কিন্তু আমাদের এই আয়োজনটা। দেখেন এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের প্লেয়ার টি-20 এই টুর্নামেন্টের আগে কিন্তু এক ধরনের কথা বলা হয়, বা যে কোনো টুর্নামেন্ট হলেই বলা হয় যে এর মধ্য দিয়ে আমাদের খেলোয়াড় তৈরি হবে, আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ কিছু এগিয়ে যাবে। জিনিস এটা যে কোনো হতে টুর্নামেন্টের ক্ষেত্রে হ্যাঁ। এটা সবাই আগে সবচেয়ে এটা বলে, বড় কারণ এটা বলতেই হয়। লক্ষ্য and উদ্দেশ্যের মধ্যে এটা হ্যাঁ, চলে তো আসে। আমার কাছে মনে হয় কি এখানে দুটো বিষয় আছে দেখার মতো। শুধু এই লক্ষ্য আসলে আমি সবসময় মনে করি যে স্পোর্টস ইভেন্টে থাকা উচিত না। কি জন্য থাকা উচিত না? প্রথম হচ্ছে স্পোর্টস একটা টুর্নামেন্ট, আমরা জাস্ট ইন্ডিভিজুয়াল একটা টুর্নামেন্ট হিসেবে দেখি যে এই টুর্নামেন্টটা আমাদেরকে এন্টারটেইন করতে পারছে কিনা। আমার কাছে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি দেখবেন যে আমাদের দেশে কোনো টুর্নামেন্ট হলে আমরা বলি যে ন্যাশনাল টিমের প্লেয়ার কোটা দেবে, কিন্তু আপনি ইউরোপে যে লিগ হয় ফুটবল লিগগুলো, আপনি দেখেন যে তাদের ওইসব দেশে কিন্তু ওইসব প্লেয়ারই নাই, ন্যাশনাল টিমের প্লেয়ারই নাই। এবং এই যে চেলসি টিম করতেছে, তার ইংলিশ টিমে কেউ এই নিয়ে কারো কোনো চিন্তা নেই, মানুষ নিয়ে ভাবেও না। মানুষ ভাবে যে আমি প্রতি সপ্তাহে টাকা দিয়ে যাব, আমি ওই 2 ঘন্টা এন্টারটেইন হবো, আমার টিম ভালো করবে, এবং ওইটা আরেকটা মেকানিজম। তো আমরা খুব মিলিয়ে ফেলি, এটা একটা পেটের কারণও আছে, যেহেতু ক্রিকেটে ইন্টারন্যাশনাল টিম বেস খেলা, ফুটবলে বা অন্য খেলায় কিন্তু ইন্টারন্যাশনাল টিমটা পড়ে আসে, সেটা একটা কারণ আছে। এইখানে কোয়েশ্চেন হচ্ছে আমাদের প্লেয়ারদের মধ্যে, রনির কথা বললেন, এটা আসলে আমি নিজে অবাক হয়েছি আসলে যে এরকম একটা প্লেয়ার এরকম বল করছে এবং কিছু কিছু ক্রাঞ্চ সিচুয়েশনে মাশরাফির তার উপর ভরসা রাখা এবং সেই ভরসার প্রতিদান দেওয়া। এবং আমি আবার বলি এখানে মাশরাফি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি মুস্তাফিজকে আমি মনে করি যে মাশরাফি যেভাবে ওয়ার্ল্ড কাপে তাসকিনকে যেরকম বিশ্বাস দিয়ে ওই জায়গাটা নিয়ে গেছিল, সেটা রনির ক্ষেত্রেও কিন্তু ঘটেছে। এর বাইরে আর 2-1টা আমাদের নতুন প্লেয়ার ভালো করেছে। কিন্তু বিষয়টা কি দেখেন, একটা প্লেয়ার বিষয় হচ্ছে আমাদের এখানে বিপিএলে যদি আমরা দেখি যে প্রত্যেকটা দলে হচ্ছে আমাদের কতজন প্লেয়ার খেলে, 6টা দল। 6টা দল হচ্ছে আমাদের কিন্তু খুব ঘুরে ফিরে বাংলাদেশি প্লেয়ার যদি 7 জন করে ধরি, 6 7 42 জন। 42 জনের মধ্যে কিন্তু একদম নতুন হিসাবে কিন্তু একদম আমরা চিনি না, এরকম হচ্ছে হার্ডলি 8 থেকে 10 জন প্লেয়ার, যাদেরকে আমরা ওই অর্থে চিনতাম না। এর বাইরে কিন্তু বাকিরা মোটামুটি ন্যাশনাল খেলে। ফলে আপনি কিন্তু খুব বেশি আশা করতে পারেন না যে এখান থেকে মানে বিরাট কিছু পেয়ে যাবেন। মানে এটা এই কথাটা এই জন্য বলছি যে বিপিএল এর কারণে অনেকে মনে করে আসলে আমাদের মেইন জায়গা হচ্ছে এরপরে যে ডোমেস্টিক লাইন, কারণ ওইখানে অনেক প্লেয়ার খেলে, নতুন প্লেয়ার খেলে, ফলে ওইখানে কিন্তু আপনি দেখবেন আমাদের 300 প্লেয়ার খেলে আরেকটা জায়গায় আরো, ফলে ওইটার প্রতি মনোযোগ যেন আমাদের না কমে। আমি জাস্ট এটা উল্লেখ করছি এই জন্য যে আমরা বলছি বিপিএল কিন্তু এখানে নতুন প্লেয়ারদের খুব বেশি কিছু করার কিন্তু সুযোগ নেই, একদম ফ্রম নয়ার। এই জন্য রনিরটা আলোচিত হচ্ছে। আরেকটা সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে দেখেন এইবার যে আমরা যাদের দিকে আক্রমণে যেটা বললেন আশা করেছিলাম ভালো করবে, আমাদের সাব্বির যদিও শেষ দিকে ভালো করেছে, সৌম্য, বিজয়, কিন্তু বা জিয়ার কথা বললাম বা এরকম। এবং টি-20 কিন্তু যতই আমরা বলি টি-20 তো বেসিক্যালি আসলে হিটিং এর খেলা, মানে এক ধরনের পাওয়ার হিটিং খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা বড় অ্যাসপেক্ট। তো সেই জায়গাতে কিন্তু আমরা আশা করছিলাম যে সেরকম কিছু আমরা কেউকে পাই কিনা যে এরকম হিট করতে পারে, খুব বেশি কিন্তু আমরা সেরকম ব্যাটিং এর জায়গাতে দেখিনি। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় দেখেন, শেষ দিকে আমরা যদি দেখি মানে শাহরিয়ার নাফিস রান করেছে, অলোক কাপালি রান করেছে। এখন এটাতে আসলে কি প্রমাণিত, এটা আমি মাঝে মধ্যে বেশ কনফিউজড হয়ে যাই যে এটা কি প্রমাণিত হয়েছে যে আমাদের এই যে তরুণ প্লেয়ার যাদের উপর আমরা ভরসা করেছি তার চেয়ে বরং আমাদের যারা ডিসকার্ড এবং যারা অভিজ্ঞ, তাহলে কি মানে এরাই এই ফরম্যাটে টি-20 ক্রিকেট কিন্তু তরুণদের খেলা হিসেবেই গণ্য, অর্থাৎ শাহরিয়ার নাফিস এবং অলোক কাপালি কিন্তু আমরা একদম বাতিলের খাতায় ফেলে দিয়েছি। ফলে তারা ভালো করছে, তার মানে এই মেকানিজম কি, তাহলে আমরা কি সিদ্ধান্তে পৌঁছাবো? আমরা কি এই সিদ্ধান্তে পৌঁছাবো যে আমাদের ওই পুরোনো প্লেয়ার একটা হতে পারে যে তারা বাতিল হয়ে যায়নি, এটা হতে পারে। আবার আমরা এটা বলতে পারি যে আমরা টি-20 মানে যে আমরা ধরে নিচ্ছি যে অনভিজ্ঞ প্লেয়ার, তরুণ প্লেয়ার, ঠিক তা নয়। ওইটাতে আসলে অভিজ্ঞতা লাগে, সেই যে শিক্ষাটুকু আমি মনে করি এই শিক্ষাটুকু নেওয়া উচিত। কারণ টি-20 কখনো করে যখন ফাইনালে যে অলক যে ম্যাচুরিং ইনিংসটা খেললো আমি বলবো কিন্তু ম্যাচুরিটি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, মানে স্ট্রোক প্লেইং এর চেয়ে ম্যাচুরিটি যদি না থাকে লাস্ট ইভেন্টে আমরা যদি টুর্নামেন্টে অ্যানালাইজ করি দেখবেন যে আমাদের সিনিয়র প্লেয়াররা কিন্তু আইকন প্লেয়াররা তারা কিন্তু তুলনামূলক বেটার পারফর্ম করেছে দেন আমাদের ইয়াং লট, মানে ধরেন যে আমি যদি সৌম্য, তাসকিন, সাব্বির এদের চেয়ে কিন্তু আমাদের মাহমুদুল্লাহ, তারপর হচ্ছে সাকিব, যদি সাকিব শেষ দিকে খারাপ করলো, এরা কিন্তু আপনি দেখবেন যে এই প্লেয়ার এবং তুলনামূলক ভালো করেছে। তার মানে ম্যাচুরিটি ইজ ইম্পর্টেন্ট। ফলে টি-20 ক্রিকেট সম্বন্ধে আমাদের যে একটা সাধারণ ধারণা যেটা মানে একদমই হচ্ছে যা হিটিং এর খেলা ভাবনা নাই, এটা বরং প্রমাণ করে যে টি-20 ক্রিকেটে ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ, অধিনায়কত্বটা খুব গুরুত্বপূর্ণ, ম্যাচুরিটিটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আমরা এরপর যে টি-20 কনস্ট্রাক্ট করবো বা আমাদের যে চিন্তা করবো সেই চিন্তার জায়গায় অভিজ্ঞতা, কারণ আমি এবার আমার দেখে একটা জিনিস মনে হয়েছে যে টি-20 ক্রিকেট হয় কি আপনার ইনস্ট্যান্ট থিঙ্কিং লাগে। ধরেন যে 2টা বল খেলার পরে কিন্তু আপনার থিঙ্কিং চেঞ্জ করতে হয়। আপনি ওয়ানডেতে যাচ্ছেন 5 উইকেট পড়ে গেছে, 4 উইকেট পড়ে গেছে, এখানে তো অভিজ্ঞতার ব্যাপারটা লাগে। এই জন্যই বলছি এই থিঙ্কিং কিন্তু নতুন প্লেয়ারদের আপনি টেস্টে মনে করেন যাচ্ছেন, আপনার মাইন্ডসেট হচ্ছে যে আমি
আচ্ছা আমি মানে কি বলে যে আমি ডিফেন্সিভ খেলবো এবং মানে একদম মাথা মারার নিচু করে পর- থাকবে। আচ্ছা আপনার সময় থাকে হ্যাঁ, আপনার আচ্ছা। এটাতে কোনো সময় সময় থাকে না ওয়ানডেতে হয় কি ওয়ানডেতে হচ্ছে আপনার এক সময় একরকম খেলতে হয় যে 4টা উইকেট পড়ে গেলে যাওয়ার পর কিন্তু আমার ওই সময় আমি কিচ্ছু ভাববো না, আমি শুধু ডিফেন্স করার চেষ্টা করবো। টি-20 4 উইকেট পড়ার পর আপনি যাবেন গিয়ে 2টা বল খেলার পর কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আই হ্যাভ টু হ্যাঁ। হিট। ফলে হচ্ছে কি ইনস্ট্যান্ট থিঙ্কিং, প্রতি মুহূর্তের থিঙ্কিং। তো সেই থিঙ্কিং এর জায়গাটায় যে খুব জরুরি এবং ক্যাপ্টেন্সির জায়গাটা যে খুব জরুরি, এটা সবাই মাশরাফির কথা বলবে, মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি কিন্তু আমাদের ভালো করেছে এবং এটাও কিন্তু একটা প্রাপ্তি। কিন্তু আমি মনে করি যে আমাদের জন্য ব্যাকআপ ক্যাপ্টেন হিসাবে আমরা ইয়াকে পাইলটকে ধরি, চ্যাম্পিয়ন দলের। হ্যাঁ পাইলট বলেন আপনার প্লেয়ারদের ইয়াটাকে মোটিভেশনটা কোন জায়গা থেকে আমি আসছে? আমি খুবই হ্যাপি যে আমাদের টিমের পারফরমেন্স যদি দেখেন আপনার গ্রাফটা কিন্তু খুবই সুন্দর। আমরা সবসময় কিন্তু উইনিং হ্যাবিটে ছিলাম এবং যে ম্যাচগুলো হারছি সেগুলো কিন্তু বড় ডিস্টেন্স আমরা হারি নাই, খুব ক্লোজ ম্যাচে হারছি। খুবই ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে জিতছেন কিভাবে হারছেন এটা কিন্তু আপনার রেজাল্ট চ্যাম্পিয়ন হতে পারেন, কিন্তু দেখা গেলো যে অনেক ম্যাচ খেলে হেরে তারপরে যে আপনি একটা হঠাৎ করে আচমকা যে একটা ম্যাচ জিতে গেলেন চ্যাম্পিয়ন হয়ে গেলেন, সেটা কিন্তু মজার না। বরঞ্চ আপনি প্রত্যেকটা দিন কিভাবে নিজেকে Stage by improve করছেন, stage, আপনি step by প্রত্যেক দিন step। নিজেকে কিভাবে মানে ইমপ্রুভ করছেন, কোনটা জায়গাগুলো আপনার ল্যাকিং আছে সেই জায়গাগুলো আপনি ডেভেলপ করছেন, সেটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি অ্যাজ এ টিম আমরা খেলবো। আমাদের টিম আকরাম ভাই যেটা বললেন যে কাগজে কলমে 5 নম্বর, হ্যাঁ আমরা 5 নম্বর ছিলাম, 6 নম্বর থাকতে পারি, বাট আমার কাছে মনে হয় যে দেখেন একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার ক্রিস গেল একটা ম্যাচ জিতাতে পারে বা 2টা ম্যাচ জিতাতে পারে, বাট একটা ভালো দল 11 জন আমার মনে হয় একটা পুরো টুর্নামেন্ট জিতাতে পারে। বাট সেটা আমার মনে হয় কুমিল্লা করেছে যে একটা সুন্দর টিম তৈরি করেছি আমরা, যে না আমরা ম্যাচ হারছি, ম্যাচ হারার পর আবার নিজেরা রিয়েলাইজ করছি কোন কোন জায়গায় আমাদের প্রবলেম ছিল, কোন জায়গাগুলো আমাদের ডেভেলপ করা উচিত। ফ্যান্টাস্টিক। এবং মাশরাফি আমি মনে করি যে এই টুর্নামেন্টের যে 6 জন ক্যাপ্টেন ছিলেন নিঃসন্দেহে আমি বলবো ব্রিলিয়ান্ট। কারণ কি মাঠে আপনি 2020 ম্যাচে চিন্তা করার সময়টা খুবই কম, তো ওই সময়টার মধ্যে মাশরাফি যেহেতু এক্সপিরিয়েন্স এবং সে তার মানে আমি বলবো যে মাঠের মধ্যে অনেক কিছু। পাইলট ইন্টারাপ্ট করি, জি। কারণ মাশরাফি কিন্তু শুধুমাত্র যে টি-20তে করছে যদি হঠাৎ করে করতো আমি মেনে নিতাম। মাশরাফি কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় কিন্তু মাশরাফি তার যে বুদ্ধির যে দীপ্তমান ইয়াটা সেটা কিন্তু সব জায়গায় যেখানেই তাকে সুযোগ দেওয়া হয়েছে প্রতিফলন না, ঘটেছে। আমি বেশ কিছু ক্যাপ্টেনের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল রিসেন্টলি। যদি আপনি লাস্ট 3-4 বছর বলেন অনেক সাথে আমি সবাই ভালো, বাট আমি বলবো দুটো সবগুলোর মধ্যে যদি কম্পেয়ার করা যায় মাশরাফি অফ দ্য ফিল্ড অনেক ভালো একজন ক্যাপ্টেন। মাঠের মধ্যে তো সে ভালো ক্যাপ্টেন্সি করছে, সবাই ভালো করেন, বাট অফ দ্য ফিল্ড আমি বলতে বোঝাচ্ছি যে ধরেন একজন ক্যাপ্টেন তার 11 জন বা 15 জন প্লেয়ার আছে, সেই প্লেয়ারগুলোর কত কাছে যেতে পারলো। অনেকে আছেন যে যারা হয়তো রুমের মধ্যে শুধু বসে থাকছে, শুধুমাত্র মাঠের মধ্যে যে ক্যাপ্টেন্সি করছে, এটা ক্যাপ্টেন্সি না। আমার মনে হয় যে ক্যাপ্টেনের দলকে চালানোর জন্য অবশ্যই দলের সবার সাথে রনির মতো প্লেয়ার নতুন খেলতে আসছে, তাকে কিভাবে ক্লোজলি নিয়ে নেওয়া, সে যেন ফুল 100% মাঠের মধ্যে দিতে পারে, ফ্রি, সে তার মনের কথাগুলো যেন বলতে পারে, সব কিছু নেই। আমার কাছে এনভায়রনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কতখানি নিজেকে প্রত্যেকটা প্লেয়ার কাছে উজাড় করে নিতে পারবেন, সেটাই হচ্ছে ক্যাপ্টেন্সি। মাঠের মধ্যে একজন এসে ক্যাপ্টেন সাঙ্গাকারা, আমি মনে করি সাঙ্গাকারা কিন্তু ব্রিলিয়ান্ট। সাঙ্গাকারা সম্পর্কে কোনো কোশ্চেন নাই যে সাঙ্গাকারা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তার নিয়ে কোনো কোশ্চেন হতো না। সে ক্যাপ্টেন্সিতে অনেক ভালো ভালো রেকর্ড আছে, কিন্তু সাঙ্গাকারা একটা ম্যাচে কিন্তু ভুল করেছে, যেটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারছি, সাধারণ মানুষ হয়তো রিয়েলাইজ করতে পারে। সাঙ্গাকারা জানে যে এগেইনস্ট ক্রিস গেল, এগেইনস্ট জুনায়েদ সিদ্দিকী ইমরোজ ফাস্ট বোলার বল করে গেছে, হ্যাঁ, কিন্তু আমরা হলে দেখা গেলো যে আমরা লোকাল প্লেয়ার, আমরা কিন্তু জানতাম যে না মাশরাফিও তাই করে গেছে, যে স্পিনারদের শুরু করেছে স্লো, তাকে হ্যাঁ, স্লো ইয়াতে সেটা কারণ কিন্তু সে জুনায়েদ সিদ্দিকী কানেক্টিং রান করতে ইয়াটা তার পারে না। সাংঘাতিক। এই যে মাঠের মধ্যে যে যেদিনটা ভালো কাজ করবে সেটা কিন্তু সাকসেস আসবে। হ্যাঁ, এইবার একটু ইয়াতে আসি উইকেট নিয়ে। হ্যাঁ, তো টি-20 ম্যাচগুলো বলাই হয় 4 ছক্কার ম্যাচ, খুব দ্রুততার সাথে করা হয়। আপনার কি মনে হচ্ছে যে সেই দিক থেকে এইবারের বিপিএল সফল? উইকেটটা আপনার ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি দেখেছি আপনার 180 190 রান হয়েছে। আপনার তারপর যখন আপনার চিরাঙে যে খেলাটা হয়েছে তারপরে এসেই কিন্তু আপনার প্রবলেমটা শুরু হয়েছে। এখানে কিন্তু আমি যেটা মনে করি যে আপনার ওয়েদার একটা ফ্যাক্টর ছিল, প্লাস আপনি যদি 2টা খেলা শুরু করেন, এই ওয়েদারে রোদ কিন্তু অনেক কম, পাওয়ারটা কম থাকে, আপনি খেলা কিন্তু আপনি 2টা শুরু করছেন, আপনার খেলা শেষ হচ্ছে কিন্তু 10:30 রাত্রে, আপনার পরদিন কিন্তু আপনার সূর্য উঠতে 10টা 10:30 11টা বাজে, আপনি যে রোদ পাওয়ার কথা উইকেটে সে উইকেট কিন্তু ময়েশ্চার থেকে যাচ্ছে, আপনার নরম উইকেট ছিল, এই জন্য কিন্তু আপনার 120 125 কিন্তু আপনার মনে হয়েছিল যে ম্যাচটা জেতা সম্ভব। সেটার জন্য উইকেট কিন্তু এই জন্য কিন্তু সমস্যাটা হয়েছে। এবং এটার পিছনে একটা কারণ হলো যে আপনার যথেষ্ট সময় পায়নি শুকাবার, সেকেন্ড হলো আপনার উইকেট কোনো রেস্টই পায়নি। আপনার প্রত্যেকদিন খেলা, আপনার ইন্ডিয়া যে আইপিএল হয়, এত দর্শক হয়, এটার কারণ কিন্তু আপনার ওরা প্রত্যেকটা ডিভিশনে খেলে, প্রত্যেকটা স্টেটে খেলে। আপনি কিন্তু এখানে বাংলাদেশে আমরা কিন্তু খেলেছি 2টায়, তো কথা হয়েছে যে নেক্সট ইয়ার হয়তো আমাদের ভেন্যু বাড়ানো হচ্ছে, এবং আই এম শিওর আপনি যে উইকেটে খেলাবো ওখানে যদি রেস্ট দেন তাহলে আপনার কিন্তু বেশি রান, এবং সেমিফাইনাল ফাইনালে কিন্তু আপনার যথেষ্ট রান হয়েছে। ইভেন আমি এটাও মনে করি যে আপনার ফাইনাল ম্যাচটাই কিন্তু আসলে উইকেটটা ছিল কিন্তু 180 বা 200 রানের, ওখানে কিন্তু আপনার শেষের যে
5টা ওভারে কিন্তু দুটোটা টিমে কিন্তু আপনার রানটা কম করেছে। তো আমার মনে হয় যে আপনার রেস্ট দিলেই কিন্তু আপনার, বাট আমাদের এখানেও একটা প্রবলেম ছিল যে আপনার বিগ ব্যাশ শুরু হয়ে যাচ্ছে, আপনার যারা নামকরা প্লেয়ার আছে ওরা কিন্তু ওখানে কমিটমেন্ট আছে। তো সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু এই সময় পেয়েছি, বাট নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা ভেন্যু বাড়াবো, তারপর মনে করেন ভালো সময় নিব যে এখানে উইকেটে প্রপার উইকেট পায়। বাট এর সবকিছু মিলিয়েও আমি একটা জিনিস বলতে চাই, তার সাথে সাথে সবচেয়ে নেগেটিভ যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের ফিল্ডিংটা। আমাদের কিছু ব্যাটসম্যান আছে ইন্টারন্যাশনাল লেভেল, আমাদের কিছু ভালো বলার আছে, বাট সব টিমের ফিল্ডিং দেখে আমি কিন্তু খুবই হতাশ। কারণ এই ফিল্ডিংটা কিন্তু আপনার টি-20তে কিন্তু ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে এই জিনিসটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি ডেভেলপ করতে হবে। যদি হয় তাহলে ক্রিকেটটা আরো কম্পিটিশন হবে, টি-20 কিন্তু মানুষ আরো এনজয় করবে। যে উইকেটটা নিয়ে আমি বলছি উইকেটটা নিয়ে দেখেন, এটা আকরাম ভাই যেটা বললেন অলমোস্ট মানে এটাই কথা। তো এখানে একটা তো বিষয় হচ্ছে, যদি আপনি একটা বা দুইটা ভেন্যুতে করেন এবং তখন আপনার উইকেটের উপর প্রেশার পড়বে, এবং এটা যেটা হয় সারাদিন খেলা হয়েছে, ফলে আপনি ওই অন্য উইকেটগুলোও কিন্তু আপনার ওই দিনে ওই সময় আপনি ঢেকেও রাখতে পারছেন না প্রতিদিন, মানে ফলে সবকিছু মিলিয়ে এই উইকেটগুলো কিন্তু আসলে একদম পরিচর্যার বাইরে ছিল, এবং এটা প্র্যাকটিক্যাল কারণে ম্যাচগুলো যেহেতু প্রতিদিন ম্যাচ ছিল। তো এখানে সহজ হিসাব যে এটা আসলে দুই দিক থেকে চিন্তা করলে যে সবগুলো ভেন্যুতে খেলা হওয়া উচিত, কারণ সবগুলো ভেন্যুতে খেলা উচিত দুইটা কারণে। প্রথম হচ্ছে যে আপনার তাহলে সবগুলো টিম, যেহেতু আমরা নাম দিচ্ছি কুমিল্লা টিম, ফলে ওই কুমিল্লার সঙ্গে কুমিল্লা ওরিয়েন্টেশনের জন্য কুমিল্লা খেলা হওয়া উচিত, কুমিল্লার দর্শকদের জন্য, ঢাকায় কুমিল্লার কয়টা লোক এসে দেখতে পারে, ফলে এই জায়গাগুলো, ফলে ওই যে স্প্রেড করা সবকিছু মিলিয়ে কিন্তু আপনি হোম অ্যান্ড অ্যাওয়ে করবেন, খেলা ছড়াবে, ফলে এইটা না করলে কিন্তু শুধু উইকেটের প্রবলেম, তবে অন্য অনেক জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন না। এই জায়গায় আমার একটা আছে, সেটা হলো যে আমি যতদূর জানি বগুড়াতে একটা চমৎকার স্টেডিয়াম আছে চান্দু স্টেডিয়াম। এখন যদি আপনি কথার প্রসঙ্গে বলেন রংপুরের গ্রাউন্ড তো বগুড়াই হতে পারে, যদি আপনি ওই দিক থেকে দেখেন বগুড়ায় আসলে খেলা হয় না কেন? এটা মূলত রাজনৈতিক কারণে হয় না, এগুলো তো নাথিং টু হাইট, এগুলো রাজনৈতিক কারণে হয় না, ওইটা আবার সরকার পরিবর্তন হলে এখানে খেলা হবে। বগুড়ায় ওই সময় আসলে স্টেডিয়াম করাটা আমি মনে করি ওই সময় ওয়াইজ ছিল না, তার চেয়ে বড় সেন্টার ছিল রাজশাহী, আমরা যদি ওইভাবে চিন্তা করি, তার চেয়ে বড় সেন্টার ছিল সিলেট, ওটা বাদ দিয়ে বগুড়ায় করা হচ্ছিল রাজনৈতিক কারণে, এবং সেই রাজনৈতিক কারণে এখন খেলা হচ্ছে না। টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব থেকে বিপ্লব বলছি। জি, প্রথমত আমি পাইলট ভাইকে অনেক অনেক ধন্যবাদ, সে আমাদের কুমিল্লার পক্ষে কাজ করেছেন এবং তাকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রশ্নটা হলো আকরাম ভাইয়ের কাছে। জি আকরাম ভাই, আমার প্রশ্নটা হলো ওই আবু হায়দার রনি যে আসলে বিপিএল এ ভালো করছে, জি তো সামনে তো আমাদের টি-20 এশিয়া কাপ, ওনাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা অন্তত তার মুখ থেকে জানতাম চাই। ধন্যবাদ। না, প্রথমে আমি বলতে চাই যে আপনি কুমিল্লা নিয়ে কথা বলছেন, কুমিল্লা কিন্তু চিটাং এর ডিভিশনের আন্ডারে, আমি সেদিক দিয়ে প্রাউড ফিল করি যে চিটাং কিন্তু আপনার অনেকটা চ্যাম্পিয়নের মতো দল। যাই হোক, বাট ডেফিনেটলি আমাদের সিলেক্টর আছে এবং ও এই অল্প বয়সে এত ভালো পারফরমেন্স করেছে, তো আমি মনে করি ও কিন্তু বাংলাদেশের ফিউচার প্লেয়ার। যারা টি-20তে ভালো বল করতে পারে ওরা কিন্তু যে কোনো ফরম্যাটে কিন্তু ভালো বলার। আপনি কিন্তু নর্মালি আপনি দেখা যায় যে আপনার টি-20তে বলাররা কিন্তু বাঁচার জন্য বল করে, বাট হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, উইকেট নিতে চেষ্টা করছে। ওর সবকিছু মিলে আমি মনে করি যে ও বাংলাদেশের একটা অ্যাসেট। ওকে যদি ভালোভাবে নার্সারি বিসিবি ক্রিকেট বোর্ড যদি ভালোভাবে নার্সিং করে, আমার মনে হয় ও কিন্তু মোস্তাফিজের মতো একটা অ্যাসেট হয়ে হবে। আচ্ছা, এখানে আরেকটা দুটো পয়েন্ট বলি, উইকেটের কারণে যে প্রবলেমটা হয়, প্রথম হচ্ছে উইকেটের কারণে কিন্তু আমরা যেভাবে দেখি টুর্নামেন্টটা মানে শেষ দিকে অ্যাট্রাকটিভ হয়েছিল, শুরুতেও অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু মাঝখানে যে মানে রান এত কম হচ্ছিল, যেটা কিন্তু এটা যদি কন্টিনিউ করতো তাহলে কিন্তু বিপিএল না টি-20 ভবিষ্যতের প্রশ্নের মুখে পড়ে যেত, 60-70-80 রান হয় সেটা। ফলে এই বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। আর উইকেটের কারণে সবচেয়ে যেটা প্রবলেম হয় কি, ফলস সেন্স অফ কনফিডেন্স, ফলস জাজমেন্ট হয়ে যায়। যেমন এইবার দেখেন বিপিএলে বোলার অনেক ভালো করেছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন কিন্তু উইকেট, এবং সেই কারণে কিন্তু ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার পেছনে কিন্তু উইকেটের একটা দায় আছে। ফলে আমরা যখন দেখি এবার মোটা থেকে আমরা কি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেনি, কিন্তু ব্যাটসম্যানরা ভালো না করার পেছনে কিন্তু উইকেট ইজ এ বিগ ফ্যাক্টর। তো তখন হয় কি, তখন দেখা গেল যে আমাদের বোলাররা 2-3 ভালো বল করলো, আমরা তাদেরকে ফলে কিন্তু এই ফলস জাজমেন্ট তৈরির জায়গা থাকে। এই কারণে উইকেটের জায়গাটাকে আমি মনে করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং বিপিএল এর এই টুর্নামেন্টগুলোতে আমরা যে কারণে অবজারভেশনের কথা আগে বলি, সেটা হচ্ছে মাঠের ক্রিকেটের প্রতি যে মনোযোগ কম থাকে, এটা আমরা আগেও বলেছি, এখনো বলবো। এই কারণে বলবো যে দেখেন এত কিছু সবকিছু ঠিকঠাক হয়েছে, কিন্তু আসল জায়গা তো উইকেট এবং সেখানে খেলা, সেটা এনশিওর করার দিকে মনোযোগটা কম ছিল আমি বলবো। কারণ কম না হলে কিন্তু এই যে জিনিসটা, এটা ক্রিকেটের সঙ্গে রিলেটেড, যারা তাদের কিন্তু তাদের কাছে রিজনেবলি ফোর্সিবল, যেটা যদি রেগুলার খেলা হয় তাহলে এক পর্যায়ে এমন ওয়েদার, এইটা রকেট সায়েন্স না, এই সময় ওয়েদার এরকম থাকবে, ফলে এই চিন্তাটা মাথায় রাখে। আমি এখানে একটা, যেহেতু আমি বোর্ডের সাথে আছি, আমি একটা জিনিস আমরা কিন্তু আলাপ আলোচনা করেছিলাম, আমরা কিন্তু ভেন্যু বাড়াবার চেষ্টা করেছিলাম, যেহেতু আপনার টিভি রাইটসের ব্যাপার ছিল, ক্যামেরা
ক্যামেরার একটা প্রবলেম ছিল বিধায় 2 ভেন্যুর চেয়ে কিন্তু বেশি হয় না, বাট নেক্সট ইয়ার কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা করছি যে আপনার ভেন্যুটা বাড়াচ্ছি, তাহলে হবে কি আপনার না উইকেটটা রেস নিশ্চয়ই পাবে। নিশ্চয়ই ভেন্যুটা বাড়াই এবং আসলে আমাদের বিপিএলটা যেহেতু এক ধরনের বাস্তবতা হয়ে গেছে এবং আমাদের T20 ক্রিকেটের ভবিষ্যৎ, এখন আমি বলছি যে আমরা যে T20 বিশ্বকাপের জন্য এশিয়া কাপ ইয়ার জন্য টিম করব, কিন্তু এইটা কিন্তু আমাদের বললাম যে এই উইকেট পুয়ার হলে ফলস জাজমেন্ট তৈরি হতে পারে। ফলস জাজমেন্ট মানে কি, হয়তো আমি তাহলে batsman এর আমি performance ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, এবং আমি তো বোলারকে বোলারকে অপারেট করলাম, একজন বোলার এখানে খুব ভালো করছে, তো সেই বোলারটাকে আমি টিমে নিলাম, কিন্তু সে গিয়ে প্রপার T20 উইকেটে তো পারবে না, হ্যাঁ, wicket বলে করতে ফলস পারছে জাজমেন্ট তৈরির একটা সুযোগ আছে। এই জন্য উইকেটের বিষয়ে এই জন্য এইসব টুর্নামেন্ট যখন আমি করছি একটা প্রস্তুতির জন্য, আমরা যেহেতু প্রস্তুতির গুরুত্ব দিই সবসময়, দেওয়া উচিত কিনা সেটা অন্য আলোচনা, ফলে হচ্ছে কি এরকম একটা ফলস জাজমেন্ট তৈরির কিন্তু জায়গা আছে। এবং শুধু এটা না, এটার ক্ষেত্রে ধরেন যে আমাদের যেটা আবুগাদার রনি খুব ভালো করেছে। ও আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে আম্পায়ার এবং ইয়ারা অনেক সতর্ক থাকেন। আমি মনে করবো যে একটা মনে রাখবেন বোর্ডের লোকজনের, সেটা হচ্ছে আম্পায়ারদের ক্ষেত্রে আমরা অনেক বেশি উদারতা লক্ষ্য করি। উদারতা লক্ষ্য করার কারণে কিন্তু এই যে বল চাকিং এর যে এলিগেশন, সেটা কিন্তু এখানে খুব কঠোরভাবে ধরা হয় না, এবং না ধরার কারণে আপনি দেখবেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমি শুনেছি এই বিপিএল এর সময় কিন্তু দেখেছি, শুনেছি প্লেয়াররা সবাই বলাবলি করেছে যে 2-1 বোলার যারা প্রশ্নবিদ্ধ তারা সেইরকম বল করেছেন, এই বল করে তারা কি হচ্ছে এখানে সফল হচ্ছেন। কিন্তু আপনি যখন ইন্টারন্যাশনাল জায়গায় নেবেন, তখন হয় ইউনিটা করলে সাসপেন্ড হবেন, এবং এই সাসপেন্ড হওয়ার ভয়ে তারা করে কি তখন অ্যাকশনটা অনেক বেশি একটু চেঞ্জ করার চেষ্টা করে, তখন পারফরম্যান্সটা খারাপ না, এটাও কিন্তু একটা বিভ্রান্তি তৈরি করে। সো বিপিএল এ যেহেতু এটা ক্রিকেট হচ্ছে প্রস্তুতি নিচ্ছে, ফলে যে আম্পায়ারিং এর জায়গায় এই উদারতাটুকু দেখানো যাবে না। আমি মনে করি যে এই শিক্ষাগুলো আমাদের নেওয়ার আছে। হ্যাঁ, পাইলট আপনার কাছে কি মনে হয়েছে, উইকেটটা কি আসলে T20 মতো ছিল, মানে যেটা প্রত্যাশা ছিল মানুষের? যেটা আমরা আশা করছিলাম সে ধরনের উইকেট আমরা পাই না সত্যিকার অর্থে, যে বাট আমার কাছে চিটাগাং উইকেটটা কিন্তু ফ্যান্টাস্টিক উইকেট মনে ছিল, বাট যদিও ওয়েদার খুব ইয়ে ছিল, ক্লাউডি ছিল, আমি বলবো যে চিটাগাং উইকেট অনেক ফ্রেশ উইকেট ছিল। বাট মিরপুরে যখন আসছি তখন আমার মনে হলো যে কেমন যেন ঠিক অনেক বেশি এবং প্রিপেয়ার্ড না উইকেট, যে আপনার 140 130 20-তে আপনি অনেক ম্যাচ জিতে যাবেন। এবং আমরা কিন্তু টসে যখন যেতাম আমাদের প্ল্যানই থাকতো যে 130 খুব ভালো স্কোর, আমরা ওইভাবে প্ল্যান করে ফেলতাম, যেতাম 130 140 কিন্তু খুব ভালো স্কোর, কারণ আমাদের বোলিং ভালো আছে, আমরা ধরে ফেলতে পারবো। তো আমার কথা হলো 2020 ম্যাচ হবে 180 190, মানে 2020 ম্যাচ 20 ওভারে খেলা, 120 বলে খেলা, কে কত শর্টস খেলতে পারে, কে কত 6-4 মারতে পারে। এবং যেটা বলছিলেন যেখানে ব্যাটসম্যানদের তাণ্ডব হবে, ব্যাটসম্যান রান করবে, 6-4 হবে, সেই যে লড়াই। এবং সবচেয়ে বড় এই জন্যই আমাদের ব্যাটসম্যানরা কিন্তু রান করে নাই, বিকজ আমাদের সৌম্য সরকার বলেন, যারা টপ অর্ডার ব্যাটসম্যান ব্যাটিং করেন, তারা কিন্তু উইকেটগুলো পিক করতে পারে, যে এই উইকেটে 130 অনেক ভালো স্কোর। ওনারা চিন্তা করেছে হয়তো 170 80 এরকম শর্টস খেলতে গেছে প্রথমেই 6 ওভারের জন্য, তো 6 ওভারে শর্টস খেলতে দেখা হলো 3 উইকেট 4 উইকেট পড়ে গেছে, পরবর্তীতে রান করতে পারে নাই। আমরা সবসময় কিন্তু এটা প্ল্যান করতাম যে না, এই উইকেটে আমার মনে হয় রান হবে না, আমরা এই স্কোরটাতে আমরা হ্যাপি থাকবো, দেখি না ফার্স্ট 6 ওভার আমরা করি, তারপরে এবার যাবো। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে উইকেটটা কিন্তু মাঝ পথে কিন্তু কিছুদিন প্রবলেম ছিল, কারণ শুরুতে কিন্তু 180 190 কিন্তু করেছে, এবং শেষে কিন্তু সেমিফাইনাল ফাইনালে কিন্তু রান হয়েছে। তো যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে মাঝখানেও যদি ভালো হতো তাহলে পুরো টুর্নামেন্টটা কিন্তু এর আগের ওয়ার্ল্ড বিপিএল এও কিন্তু আমরা 190 এরকম স্কোর দেখেছি, 190 80 স্কোর ছিল, কিন্তু আমরা স্কোরগুলো ভালো দেখেছি, এবারে যা দেখেছি ব্যাটসম্যানদের কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছিল। আপনি যদি নেক্সট 2020 ওয়ার্ল্ড কাপের জন্য যদি চিন্তা করেন, এখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোন ব্যাটসম্যানকে আপনি পিক করবেন বাংলাদেশ টিমের জন্য, কারণ আপনাদের মেন টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু রান করতে পারে না বিকজ অফ উইকেট। আমাদের যে ফ্ল্যাট উইকেট হলো ব্যাটসম্যানরা কনফিডেন্সটা পেতো, আর যেহেতু ইন্ডিয়াতে খেলা হবে এটা ফ্ল্যাট উইকেটে থাকবে। আগে একটা জিনিস হলো যে এই যে পুরো খেলা বিপিএল এ হলো, দর্শক কি আসলেই এতে চার্মড হয়েছে? দেখেন, আপনি ইটস এ ভেরি ডিফিকাল্ট, আপনি একটা ভেন্যুতে কিন্তু বারবার দর্শক আসবে না, অনেক সমস্যা হয় কিন্তু, বাট তারপরে উই আর ভেরি লাকি যে আপনার কিন্তু প্রত্যেকটা খেলায় কিন্তু দর্শক এসেছে। আপনি কিন্তু ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, ইন্ডিয়া কিন্তু এক জায়গায় হয়তো মাসে একটা ম্যাচ খেলে, কিন্তু আপনার দেখা গিয়েছে যে এভরিডে আমরা ঢাকায় খেলছি, এভরিডে চিটাগাং খেলছি, প্রচুর দর্শক আসছে। আমরা উই আর ভেরি লাকি যে আমাদের ক্রিকেটের কিন্তু আপনার পপুলারিটি অনেক বেশি, সবাই ক্রিকেট এখন পছন্দ করছে। তারপর আমি মনে করি যে আপনার এত ঝামেলার মধ্যে আপনার কাজ থাকে, আপনার ব্যস্ততা থাকে, তারপরেও কিন্তু একটা ভেন্যুতে বারবার লোক এসে খেলা দেখে আমি সারপ্রাইজ হয়েছি। এবং বিশেষ করে সেমিফাইনাল ফাইনালে তো প্রচুর লোক হয়েছে, এবং চিটাগাংও হয়েছে। তো আমার মনে হয় যে যেহেতু এই জিনিসটা আমরা পাচ্ছি, ক্রিকেটের এক্সপোজারটা অনেক বেশি, তো আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু মানে বেশি ভেন্যুটা কিন্তু আমাদেরকে পিক করা উচিত, খুলনায়, সিলেট, রাজশাহী, তাহলে আমার মনে দর্শক আসবে। এবং T20 মামুন যেটা শুরুতে বললো যে আপনি এটা কিন্তু আপনার ক্রিকেট প্লেয়ার কে তৈরি করে দিবে না, এটা কিন্তু ক্রিকেটকে পপুলার করবে। এবং আপনার এই সময় ক্রিকেট যদি পপুলার হয় তাহলে আপনি কিন্তু ভালো ভালো প্লেয়ার পাবেন যখন আপনার লঙ্গার ভার্সন খেলা হয়, যেটা আমাদের এজ গ্রুপে হচ্ছে, আপনার বিসিএল এ হচ্ছে, ন্যাশনাল লিগে হচ্ছে, ঢাকা লিগে হচ্ছে। তো আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম, আমাদেরকে কিন্তু আরো কিছু ভেন্যু বাড়ানো উচিত, এবং দর্শক প্রচুর আসছে। কিন্তু দর্শক দিয়ে বলেন না, দর্শক এটা এখন যেটা হচ্ছে বাংলাদেশ এবং ক্রিকেট, যেহেতু মাঠে আপনারা বসছিলেন, ক্রিকেট বাংলাদেশে এত পপুলার একটা জিনিস যে এখানে আসলে
দর্শক যাবে, প্লাস হচ্ছে বিপিএল এটার যে প্যাটার্ন, এর যে ঢং, এই সব কিছু মিলে এটা দর্শকদের অ্যাট্রাক্ট করে। কারণ আপনি দেখেন যে আপনি মজার জিনিস দেখবেন যে অনেকগুলো বড় ম্যাচ ছিল, যে ম্যাচগুলো 2টার সময় ছিল তখন দর্শক ছিল না, কিন্তু আবার 5টায় দেখালো তুলনামূলক ছোট ম্যাচে কিন্তু দর্শক চলে গেছে। কারণ যেহেতু এই খেলাটা শর্ট টাইম এবং অফিস শেষ করে দেখা যায়, টি20 কিন্তু চালুই হয়েছিল, ইংল্যান্ডে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে তারা গবেষণা করে দেখেছিল যে অফিস আওয়ারের পরে একটা খেলা করা যায় কিনা, যাতে মানুষ মানে মাঠে যেতে হ্যাঁ মানে কাজ শেষ করে যেতে পারবে, সেই জায়গা থেকে এটা করা হয়েছিল, ফলে এটাতে প্রচুর দর্শক হয়েছে। কিন্তু আমার যেটা পয়েন্ট, যে এই দর্শকের জায়গা থেকে দর্শকরা আমাদের দেশে, যেহেতু এটা হচ্ছে ক্রিকেট খুব পপুলার, পৃথিবীতে সবচেয়ে পপুলার হচ্ছে বাংলাদেশের দর্শক ক্রিকেট, তারপরে যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি এক ধরনের নাম দেওয়া হয়েছিল কুমিল্লা, ঢাকা, এবং মানুষের মধ্যে ওই আঞ্চলিকতার জায়গা ছিল, ফলে মানুষ এক ধরনের হয়েছিল। কিন্তু টি20 ক্রিকেট দিয়ে কি হবে, আপনি এটাতে পপুলারিটি বাড়াবেন এবং টাকা আর্ন করবেন, এবং সেই টাকাটা আর্ন করে সেই টাকাটা যদি আপনি আপনার ডোমেস্টিক ক্রিকেটে ব্যয় করেন, তাহলে বুঝতে হবে যে এটা টুর্নামেন্ট সাকসেসফুল। ফলে এই একটা জিনিস আমি মনে করি এখন আমাদের এই ফোকাসটা ঠিক আছে কিনা, যে টি20 থেকে আমরা আর্ন করবো ওটা আমাদের ক্রিকেট উন্নয়নের কাজে লাগবে। এটা যদি ঠিক থাকে, আকরাম ভাই এখানে আছেন, তাহলে এটা কাজে লাগবে। কিন্তু সেটা হচ্ছে আমি ঠিক জানি না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এইবার যেটা আমার ভালো লেগেছে তুলনামূলক, যে অন্য দুইবারের চেয়ে কিন্তু এটা এবার মাঠের ক্রিকেটটা তুলনামূলক গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেখেছি অন্যান্যবার দেখা যেত যে নায়ক গায়ক মিলে একটা হুলস্থুল কাণ্ড, মাঠে যে ক্রিকেট হয়েছে বোঝা যেত না। এইবার নায়ক গায়করা ছিল, এবং এইবার কিন্তু নায়ক গায়করা মাঝপথে টুর্নামেন্টের মাঝপথে তারা বহিষ্কার হয়েছেন। এটা খুব মজার বিষয়। ইভেন যে উপস্থাপক মানে যাদেরকে আপনি মনে করেন গ্ল্যামার হিসাবে যাদেরকে আনা হয়েছিল, যারা আসলে যে সাকিব আল হাসানকে চিনেন না এরকম একজন কিন্তু উপস্থাপনা করছিলেন, তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি তাদেরকে বহিষ্কার করেছেন। তারপরে কেন আমাদের দেশের লোকগুলোকে কেন প্রোভাইড করা, সব জায়গায় যদি আমার ক্রিকেটকে উপরে উঠানোর চেষ্টা করি, তাহলে আমার যে লোকটা যে আমাকে করবে সে কেন আমার দেশে। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা ক্রিকেটকে তো উপরে ওঠানোর চেষ্টা করি না, আমরা চেষ্টা করি ক্রিকেটকে নায়ক গায়ক এদেরকে দিয়ে ক্রিকেটকে সেকেন্ডারি করার। এই বিপিএল এর প্রবলেম হচ্ছে এটা। কারণ আপনারা বুঝতে হবে যে ক্রিকেট মাঠে মানুষ ক্রিকেটার দেখতে যায়, মানুষ ক্রিকেট দেখতে যায়, তার জন্য অন্য কোনো এন্টারটেনমেন্ট দরকার নাই। আর নায়ক নায়িকা গায়িকা এদের জন্য তো অন্য জায়গা আছে, আপনি কনসার্ট হচ্ছে ওইখানে তো অন্য মানুষ যাচ্ছে। ফলে আপনি যখন ক্রিকেটকে পপুলার করার জন্য এটা যোগ করবেন, এটা ক্রিকেট এবং ক্রিকেটারদের অমর্যাদা করা হয়, এবং সেটা আসলে কোনো প্রয়োজন নাই। পৃথিবীতে বাংলাদেশের মতো দেশে যেখানে ক্রিকেট এত জনপ্রিয় একটা খেলা, সেখানে যখন অন্য কিছু ইনভলভ করা হয় তখন তার স্পিরিটটা নষ্ট করা হয়। নাম্বার ওয়ান, কারণ আমি দেখেন আপনি এইবার কম ছিল অন্যবার হচ্ছে, কিন্তু জনপ্রিয়তা কিন্তু মানে মানুষ যে যায় নাই তাই না। বা শেষ দিন আপনি মনে করেন যে এই যারা মনে করেন যে এরকম উপস্থাপনা করতেন গ্ল্যামার হিসেবে যাদেরকে নেওয়া হয়েছিল, তাদেরকে বহিষ্কার করার পরে কিন্তু ফাইনালের উত্তেজনার কোনো ঘাটতি ঘটেনি। আমার মনে হয় নাই যে এই কারণে একজন দর্শক কম গেছেন। কাজে এই জায়গাটাকে আমার কাছে মনে এই শিক্ষাটুকু আমাদের নিতে হবে। আরেকটা ছোট শিক্ষা, সেটা হচ্ছে আমাদের দেশি কোচ, আমাদের এই কুমিল্লা দলে দেশি কোচ ছিলেন, 2টা দলে দেশি ছিলেন, বিদেশি কোচ ছিলেন অন্যান্য দলে। তো আমরা যদি 2টা বিষয় যদি জেতার জন্য খেলি, তাহলে কিন্তু এরকম পাইলট যেটা বললো কুমিল্লা ভালো করেছে। কারণ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, তাদের সবার এই আমাদের প্লেয়ারদের চেনা জানা বোঝা আন্ডারস্ট্যান্ডিং থট এগুলো অনেক ভালো ছিল। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে বিদেশি কোচটা অনেক বেশি তারা আসলে শো হিসাবে এসেছিলেন, কারণ তারা আসলে প্লেয়ারদের তো পাননি, কোচিং করাবেন কি, এ আসছে ও আসছে খেলছে, ফলে আসলে এটা করা হয় এক ধরনের শো হিসাবে। ফলে এই জায়গাটাতে মানে আমি আসলে লক্ষ্য রাখবো আগামীতে আমরা খেয়াল করব যে দলগুলো জিততে চায় নাকি আসলে ব্র্যান্ডিং চায়। যারা জিততে চায় তারা আসলে এই কুমিল্লার প্রসেসে যাবে, আর যারা ব্র্যান্ডিং করতে চায় তারা অন্য প্রসেসে। কুমিল্লার প্রসেসে আসি এবার, শেষ পর্যায়ে একদম আছি। রাজশাহীর লোক কুমিল্লা চলে গেছে, হ্যাঁ, কেমন লাগছে কুমিল্লার দর্শকদের? আপনি কাজের ক্ষেত্রে কিন্তু আপনি যেতে হাতুড়ি সিং কিন্তু শ্রীলঙ্কার লোকে এসে না, কিন্তু আমি বলি যে যেমন আপনার কিন্তু একটা সাংঘাতিক আছে, সেখানে কুমিল্লার লোকগুলো আপনাকে কি বলে? ফ্যান্টাস্টিক, আমি কিন্তু খুব এনজয় করছি কুমিল্লা টিমে কাজ করে, বিকজ ওই ধরনের সাপোর্টটা আমি পেয়েছি। বিশেষ করে আমাদের যারা ওনার ছিলেন নাফিজা কামাল এবং লোটাস কামাল, আমাদেরকে পুরোটাই কিন্তু তারা বিশ্বাস করে ছেড়ে দিয়েছেন, তোমরা টিম চালাও, আমরা আছি পিছনে। ফ্যান্টাস্টিক, এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল। আমি শুধু 2-1 পাইলটের আগে কথা উঠতো যে ফ্র্যাঞ্চাইজিগুলো এমন ভাবে চেপে ধরতো যে তাদের কিছু করা থাকতো না। এবার শুনছি আমরা গতবার, এইখানে কিন্তু আমরা এইখানে কিন্তু আমরা কখনো এই ধরনের ফিল করি না, এবং কখনোই আমাদের এরকম প্রেশার ছিল না, এবং আমাদেরকে কোচ ক্যাপ্টেন এবং ম্যানেজারের উপর ছেড়ে দিয়েছিল, বিশ্বাস ছিল যে তোমরা চালাও, তোমরা স্কিল লোক, তোমরা টিম চালাবা। বাট ওনারা ফিডব্যাক দিত যে হ্যাঁ এটা হলে হতে পারে, বাট এরকম হতে পারে। বাট আমি এই বিপিএল টুর্নামেন্টে কিছু জিনিস আমি বলবো যে একটু অ্যাড করতে পারলে ভালো। দেন যে কোনো সাকসেসের পিছনে আমি প্রথমে বলেছিলাম যে কিছু কিছু ছোট জিনিস থাকে সেগুলো আমাদের ঠিক করতে হবে। যেমন ফরেন প্লেয়ার কালেকশন, আমাদের ফরেন প্লেয়ার বিপিএল এ অবশ্যই কম্পালসারি করা উচিত, যে মিনিমাম 7 দিন আগে বাংলাদেশে হাজিরা দিতেই হবে। যে আসলো খেলে চলে গেল তা না, তাহলে আমি ওই ফরেন প্লেয়ার কাছে কি শিখলাম বা আমার ইয়াং প্লেয়াররা কি শিখলো। এটা কিন্তু আইপিএল এর মতো জায়গাতেও কিন্তু একটা টাইম লিমিট থাকে যে এই টাইমের আগে তাদেরকে এখন আসতেই হবে। তো ঠিক বিগ ব্যাশেও কিন্তু এরকম নিয়ম কঠোরভাবে এই শর্তগুলোকে তারা তো টাকা দিচ্ছে শুধুমাত্র ম্যাচের জন্য। ম্যাচের আগে তারা টিমের সাথে ট্রেনিং করবে, টিমের একটা সুবিধা, একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে, সুন্দর একটা কম্বাইন্ড একটা ট্রেনিং হয়, সবকিছু হয়, বোঝাপড়ার একটা ব্যাপার থাকে ইয়াং প্লেয়ার সবার সাথে। সাথে আমি বলবো যে কিছু এক্সপার্ট লোকগুলোকে নিয়ে যারা এই 6টা ফ্রাঞ্চাইজিতে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে বিপিএল গভর্নিং কমিটি যারা টেকনিক্যাল কমিটি আছেন তাদের এই যে কি প্রবলেমসগুলো আছে, কি পজিটিভ তো আছেই,
কি প্রবলেমস গুলো হয়েছে বিশ্লেষণ করে আমরা নেক্সট বিপিএল আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি, আরো ভালো কিছু করতে পাইলট পারি। এটার সাথে শেষ পর্যায়ে আছে একটা জিনিস আপনি টিকিট নিয়ে বলেছেন যে দলগুলো টিকিট পায়নি, 20টা করে টিকিট দেওয়া হয়েছে, তাদের প্লেয়ারের সংখ্যা এত বেশি, 25 জন প্লেয়ার, 20টা টিকিট, তার ফ্যামিলি থাকে, হ্যাঁ টিমের প্লেয়ার থাকে, টিকিট নিয়ে আপনার এটা কোন টিকিট নিয়ে আমি বলবো যে দেখেন যে কোনো প্লেয়ারই তার কিন্তু ফ্যামিলি ডিমান্ড করে যে মাঠে যে খেলাটা দেখবে। আমাদের বিপিএল থেকে কিন্তু একটা লিমিট ছিল যে 13 জন হচ্ছে লোকাল প্লেয়ার, ফরেন প্লেয়ার হচ্ছে 12 জন, তার মানে 25 জনের স্কোয়াড, সাথে আপনি যদি আরো 7 জনের যদি আপনি ম্যানেজমেন্ট ধরেন তারপরে 30 জনের ধরেন যে মেম্বার, তো সেইখানে যদি আপনি 20টা টিকিট দেন তাহলে আপনি কারে টিকিট দিবেন আর কারে দিবেন না। 20টা শুধুমাত্র গ্র্যান্ড ন্যাশনাল টিকিট যদি একটা টিম পায়, একটা প্লেয়ার কোটাতে পায়, তাহলে আপনি কোনো প্লেয়ারের, অনেক প্লেয়ার এসে লটারির মতো করে দিতে হবে 20 জনকে, তার মানে আপনি 10 জন কিন্তু বঞ্চিত হচ্ছে। তার মানে কি তারা ডিজার্ভ করে না যে বিপিএল এর এই ইভেন্টটা তার ফ্যামিলি মেম্বারকে দিবেন, তারা কি আশা করে না? যদি 100টা টিকিট দিতে তাহলে 6টা টিমে 600 টিকিট আমি এটা ভালো বলতে পারবেন, যেমন ইন্টারন্যাশনাল ম্যাচে, যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে মিনিমাম 75 টিকিট থেকে একটা প্লেয়ারের জন্য 5টা করে টিকিট থাকে, 15 জন প্লেয়ারের জন্য 5টা করে টিকিট থাকে, সাথে এক্সট্রা আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বাই, আপনি যদি আরো কিছু কিনতে চান সেই টিমের জন্য একটা আলাদা এরিয়া থাকে। যেমন ওয়ার্ল্ড কাপে, যেমন একটা বলি, ফুটবল ওয়ার্ল্ড কাপে ব্রাজিল টিম যদি জার্মানিতে খেলতে যায়, ব্রাজিল টিমের জন্য একটা কোটা থাকে, বা জার্মানি টিম যদি ব্রাজিলে খেলতে যায় তাদের জন্য একটা কোটা থাকে যে আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু বাই ইউ ক্যান বাই ফ্রম ফিফা, দর্শকদের জন্য তো সেই জন্য এটা থাকে এটা। তো সেই জিনিসটা আমরা একটু চালু করলে ভালো। ফ্রাঞ্চাইজি ওনারা যে এত টাকা ইনভেস্ট করছে, নিশ্চয়ই তাদের জন্য একটা সুবিধা দিতে হবে। শেষ একদম। হ্যাঁ, এটা একটু টিকিটের বিষয়ে যেহেতু আসলে আমি এই পয়েন্টটা তো বলা হয়ে গেল। আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে অনেক, এটা বাংলাদেশে ইন্টারন্যাশনাল ম্যাচও হয়, এখানে আমরা দেখেছি যে বাইরে টিকিট নাই কিন্তু ভিতরে সিট খালি, এটা কিন্তু প্রায় দেখা যায়। এটা কারণ হচ্ছে যে টিকিট হচ্ছে এত বেশি সৌজন্য টিকিট বিড়ে দেওয়া হয়, এবং ওই অনেকে স্ট্যাটাস সিম্বল হিসেবে টিকিট নিয়ে পকেটে রেখে দেন, মাঠে আসেন না, অথবা মাঠে যে খেলা দেখতে চায় সেই টিকিট পায় না। কিন্তু আসলে বাস্তবে টিকিট থাকে না, কিন্তু টিকিট এমন সব লোকের কাছে যায় পড়ে যারা আসলেই নিজের পকেটটা ভেতরে ঢুকায় শুধুমাত্র হোল্ডার হিসেবে দেখানোর জন্য, মানে যেহেতু ফলে এই জায়গাটা মনোযোগ, কারণ আমাদের মনে রাখতে হবে এই 2 কোটি লোকের শহরে এবং 16 কোটি লোক খেলা দেখতে চায়, এই 15-16 হাজার, এটা খুবই ছোট স্টেডিয়াম, খুবই ছোট স্টেডিয়াম। আমাদের আসলে 40-50 একটা স্টেডিয়াম হওয়া উচিত, কিন্তু এই ছোট স্টেডিয়ামে যে টিকিটের যে সংকট, আমাদের এই জিনিসটা ভাবা উচিত, সৌজন্য টিকিট এই জায়গাগুলো আসলে অনেক কমানো উচিত, সাধারণ মানুষের জন্য টিকিটের সংখ্যা আরো বাড়ানো উচিত। আমরা শেষ পর্যায়ে আছে। আকরাম, আমাকে খালি বলেন যে সার্বিকভাবে যদি আপনি বলেন এবারের বিপিএল কে আপনি কিভাবে দেখছেন? দেখেন, 2-1টা প্রবলেম তো ছিলই, সেটা কিন্তু থাকবে, যেহেতু এবার কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু গতবারের বিপিএল গুলো নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি ছিল। প্লাস এই যে পাইলট যেটা বললো ফরেন প্লেয়ারদেরকে 7 দিন আনো, ও এটা বলেছে, কিন্তু ফরেন প্লেয়ার যে এখানে আসার জন্য ওদের জন্য আমরা কি কি করেছি সেটা কিন্তু জানে না। যেহেতু আপনার এর আগে 2 বছর কিন্তু ফরেন প্লেয়াররা কিন্তু টাকা পায়নি, দিলশান টাকা বাকি ছিল আপনার। আমি কিন্তু ফিউচারের জন্য বলছি, এখন আমরা যদি সুন্দরভাবে করতে পারি তো ইনশাআল্লাহ আমরা যতটুকু সময় পাবো আমরা আরো ভালো করার চেষ্টা করব। আজকে যেগুলো আলাপ হয়েছে উইকেট নিয়ে, আপনার পেমেন্ট নিয়ে, আপনার বড় বড় প্লেয়ারদেরকে এনে ওদেরকে টিমের সাথে বেশি দিন রাখা, তো ডেফিনেটলি এগুলো তো আমাদের মাথায় থাকবে এবং ফিউচার আমরা ভালো করব, ভালো করার চেষ্টা করব। এবার যেহেতু গত 2 বছর রিপোর্টেশন থেকে একটু ব্যাড রিপোর্টেশন থেকে একটু ভালো ইনশাআল্লাহ আমরা আরো ভালো করে, এবং তার সাথে সাথে আমি বিশ্বাস করি, দোয়া করছি যেন লোকাল প্লেয়াররাও যেন ভালো করে। এখন দেখা যায় ফরেন প্লেয়াররা, আমি তো এসে আমি রান করছি, তোমার ক্যাচ ধরতে পারে না, বোলিং করতে পারে না, দোষারোপটা কিন্তু লোকাল প্লেয়ারদের উপর দিয়ে দেয়। ফ্র্যাঞ্চাইজগুলো কিন্তু ওই নজরটা কিন্তু খারাপ দিকে যায়, বাট এই দিক থেকেও কিন্তু আমাদেরকে উঠে আসতে হবে। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।